আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু বলিও, যে শোনা যাচ্ছে কিনা। আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলিও। দেখো আমরা আচ্ছা আগে দেখি আমি শুনতে পাচ্ছি কিনা। ঠিক আছে। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের আজকে শেষ ক্লাস। জাস্ট অল্প একটু পড়া বাকি আছে, এইটুকু আমরা শেষ করে ফেলি। দেখো আমরা যে এই অধ্যায়ের যে আলোচনাগুলো করছিলাম গত ক্লাসে, সেখানে হচ্ছে কি করছিলাম, সেখানে হচ্ছে আমাদের নিয়ম 6টা পড়ছিলাম যৌক্তিক বিভাগের, এবং হচ্ছে অনুপপত্তি ছিল 6টা নিয়মে 10টা অনুপপত্তি, সবগুলো দেখছিলাম ভালো করে। কারো সমস্যা এবং যদি কেউ নতুন ভর্তি হয়ে থাকো তারা একটু দেখে ফেলবা, ঠিক আছে? মানে বিগত ক্লাস তাদের যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য যদি বলে থাকি এখন কিছু কথা, সেটা হচ্ছে নতুন যারা ভর্তি হয়েছো তোমরা কি করবা, এখন যে ক্লাসগুলো হচ্ছে এগুলো তো করবা, এবং বিগত যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে, যেহেতু এখন ভর্তি হয়েছে তোমরা ওই ক্লাসগুলো রেকর্ডেড আছে সবগুলো, কোনো সমস্যা নাই। সুতরাং রেকর্ড ক্লাসগুলো ধারাবাহিকভাবে করে ফেলবা, ঠিক আছে? এইভাবে করলে তোমার সমস্যাগুলো মানে থাকবে না, যদি কোনো সমস্যা থাকে। তো এরপরে যদি সমস্যা মনে করো তাহলে জাস্ট বলতে পারো যে ভাইয়া এটা বুঝতেছি না, একটু বলে দেন, তখন কিন্তু আমরা চেষ্টা করবো, ঠিক আছে? তো আমাদের সাথে আশরাফ জয়েন করছে ইতু, তারপরে আখিনুর জাহান। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। দেখো আমাদের যে নিয়মগুলো তোমাদেরকে আমরা করিয়েছিলাম, নিয়মগুলো কি তোমাদের ক্লিয়ার? প্লাস অনুপপত্তি আমরা কিন্তু আজকে প্র্যাকটিস করব, জাস্ট সৃজনশীল এবং হচ্ছে এমসিকিউ। এই অধ্যায় থেকে সৃজনশীল এবং এমসিকিউ আমি তো এটা গত ক্লাসের পড়াই নাই, তাই না? আমি তো মেবি তোমাদের নিয়মেই শেষ করে ফেলছিলাম, নিয়মের অনুপপত্তিতে। আমি তো তোমাদের হচ্ছে গত ক্লাসে দ্বিকৌটিক পড়াই নাই, সুতরাং আজকে হচ্ছে দ্বিকৌটিক থেকে শুরু করি, দ্বিকৌটিকই শেষ করে দিব, এবং হচ্ছে এই অধ্যায়ের এমসিকিউ সৃজনশীল আমরা সলভ করব, ঠিক আছে? তাহলে অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমি আবার বলতেছি, যুক্তিবিদ্যার সেকেন্ড পেপারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু প্রথম আর দ্বিতীয়। এখান থেকে বেশি এমসিকিউ আসবে, মনে করো 30টা এমসিকিউ থাকলে কমপক্ষে এখানে 10 প্লাস, এখান থেকে 10টার বেশি এমসিকিউ তুমি পাবা, কমপক্ষে 10টা তো পাবাই। কারণ এই অধ্যায় দুইটাই হচ্ছে মনে করো একটু কঠিন। যুক্তিবিদ্যা পড়লে যে যুক্তিবিদ্যা অনেকে বলে না যে কঠিন, ভাই যুক্তিবিদ্যা খুবই সহজ। যারা ফার্স্ট ইয়ারে পড়ছো এবং আগে সমস্যা ছিল, বাট এখন আমরা যে ক্লাসগুলো নিয়েছি, ক্লাসগুলো করার পর কি তোমার মনে হয়েছে যুক্তিবিদ্যা আসলে কঠিন? সবচেয়ে সহজে হচ্ছে এ প্লাস পাওয়ার মতো একটা সাবজেক্ট কিন্তু যুক্তিবিদ্যা, সুতরাং এটা কিন্তু অতটা কঠিন না। আর যে বিষয়টা নিয়ে মানুষ বলে এটা একটু কঠিন, সেটা হচ্ছে এই সেকেন্ড পেপারের এই দুইটা অধ্যায়। মানে নিয়ম আছে তো, নিয়ম মনে করো সূত্রের মতো মনে করে তো ভুলে যায় আর কি। তো এটা কিন্তু খুবই সহজ, এতটা কঠিন না। আমাদের আর্টসের পড়াশোনা কিন্তু কঠিন না, মানে পড়তে হবে আর কি, যদি তুমি ভালো করতে চাও। আর যদি ভালো না করতে চাও, জাস্ট পাস করতে চাও, তাহলে না পড়লে হবে, পাস এমনিতে হয়ে যায়, ঠিক আছে? আর যদি স্বপ্ন থাকে ভালো কিছু করতে চাও, তাহলে পড়তে হবে, কেননা সেখানে তোমার গড় মিল দিলে হচ্ছে না, তোমাকে ভালো কিছু করেই তা আগাতে হবে। যাই হোক, তাহলে আমরা এখন শুরু করবো, ঠিক আছে? তোমাদেরকে কিছু কথা বলছিলাম, তোমরা মেবি কোনো রেসপন্স করো না এখানে। যাই হোক, তাহলে এখন দেখি আমরা যে আসলে দ্বিকৌটিক বিভাগটা কি। আমি একটু বলে নেই দ্বিকৌটিক বিভাগ। দেখো দ্বি মানে হচ্ছে মনে রাখবা জাতি থাকবে, তাকে আমরা সবসময় দুইটা উপজাতিতে ভাগ করব। আমরা তো সবসময় 2টা বা 3টাতে করে ফেলছিলাম নিয়মে, বাট এখানে মনে করো দ্বি মানে দ্বিকৌটিক বিভাগে, দ্বিকৌটিক বিভাগ যে ভাগটা করব সেটার ভাগের ফলাফল পাবো অলওয়েজ 2টাতে, ঠিক আছে? এবং এই 2টার মনে রাখবে একটা আরেকটার বিরুদ্ধ পদ, জাস্ট এতটুকু মনে রাখো দ্বিকৌটিকে, তাহলে তুমি যে কোনো কোশ্চেনে সলভ করতে পারবা, সেটা এমসিকিউ আসুক বা সিকিউ আসুক। দ্বিকৌটিক নিয়ে যদি কোনো এমসিকিউ বা সিকিউ আসে, তাহলে মনে রাখবা যে এখানে হচ্ছে আমাদের কি, এখানে হচ্ছে আমাদের যে দ্বিকৌটিক আসলেই জাস্ট 2টা বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে দ্বিকৌটিক মানে হচ্ছে জাতিকে আমরা 2টা বিরুদ্ধ উপজাতিতে ভাগ করব, জাতিকে আমরা 2টা বিরুদ্ধ উপজাতিতে ভাগ করব, ঠিক আছে? তাহলে 2টা বিরুদ্ধ উপজাতিতে ভাগ করব। আচ্ছা, তোমাদের কি মন খারাপ? তোমরা কোনো রেসপন্স কেন করতেছো না? তোমাদের কি কোনো সমস্যা বা কোনো কিছু বুঝতেছো না, বা রেগে আসো এমন কিছু, বা তোমাদের ক্ষুধা লাগছে? কোনটা বলো, তোমাদের কোন সমস্যা যে তোমাদের কোনো রেসপন্স নাই কেন? তোমরা হচ্ছে আগে ক্লাস করতে অনেক বেশি, এখন ক্লাসের যারা মানে ক্লাস করতেছো খুবই হাতে গোনা কয়েকজন। এমন কেন হয়? কোর্স কেনার পরে ফার্স্টের দিকে ক্লাসগুলো বেশি করো, তারা মাঝামাঝি করো না। এমনকি হচ্ছে তোমাদের ক্লাসগুলো ভালো নিচ্ছি না আমরা, যার কারণে তোমাদের রাগান্বিত হয়ে তোমরা হচ্ছে ক্লাস করতেছো না, এমন কোনো বিষয় তোমরা তো জানাবে আমাদের কি হচ্ছে, তোমাদের বলো তোমরা কেন ক্লাস করতেছো না। ক্লাসগুলো লাইভ করলে কি হয়, অনেকে কোর্স কিনে রাখছো, বাট ওই প্রথম যে ফ্লুয়েন্সি ছিল, পড়ালেখা যে মোবিলিটি ছিল, সেটা তোমরা কি করতেছো, হারাই ফেলতেছো। বাট দেখো, যেহেতু কিনছো কোর্স, তো ক্লাসগুলো করে ফেলো, রেকর্ড রেখে রেখে কিন্তু ক্লাস যে পেন্ডিং থেকে যাচ্ছে ও কিন্তু আর করা হবে না কখনো। সুতরাং যে
ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো লাইভ করবা, ঠিক আছে? কিছু কিছু পার্সন তারা করে, বাকি অনেকে দেখতেছে না। প্রথম দিকে মনে রাখো তোমাদের গোল্ডেন ক্লাসের ক্লাস যখন শুরু করছিলাম 20+ ক্লাসে প্রেজেন্ট থাকতাম, তখন কিন্তু আমরা টপিকগুলো সুন্দরভাবে শেষ করতে পারতাম, তোমাদের রেসপন্সটা ছিল, ক্লাস নিয়েও কিন্তু ভালো লাগতো। এখন তোমাদের কি হচ্ছে, এখন অধিকাংশ তোমরা হচ্ছে রেকর্ড ক্লাস করো, পরে ইনবক্সে নক করো, ভাই এটা একটু কি, এই টপিকটা কি ছিল, মানে বুঝতে চাও না। তো ক্লাসটা লাইভে করলে এটা কি হয়, এটা তোমরা যখন কোর্স শেষ হয়ে যাবে, পরীক্ষা এসে যাবে এইচএসসি, তখন বুঝবা আসলে লসটা কার হয়েছে, আমাদের নাকি তোমাদের। আমরা কম টাকায় কোর্সটা তোমাদেরকে দিচ্ছি, প্রোভাইড করতেছি, কিন্তু তোমরা হচ্ছে তোমাদের রেসপন্স, তোমাদের হচ্ছে সেই বিষয়টা তোমরা দিতে পারতেছো না। তো এই বিষয়টা কিন্তু হয়ে যাচ্ছে, সময় হয়ে গেলে তো সাধন হবে না। সময় থাকতে থাকতে চেষ্টা করো, ঠিক আছে? অনেক বেশি বলে ফেলছে, আর বলা যাবে না এখন এত কথা। তাহলে তোমরা বলবা কি, মানে পড়ানোর চেয়ে বেশি জ্ঞান দিচ্ছে, এসব জ্ঞান আমার মাথায় আছে, আপনি না দিলেও হবে। ওকে, তাহলে শুরু করি। দেখো দ্বিকোটিক নিয়ে যেটা বললাম, দ্বিকোটিক থেকে কিন্তু সৃজনশীল মাস্ট বি আসবে, সুতরাং একটু দ্বিকোটিকটা মনে রাখবা, দ্বিকোটিক থেকে অবশ্যই সৃজনশীল আসবে। তো দ্বিকোটিক বলছিলাম কি, যৌক্তিক বিভাগে জাতি বা শ্রেণীবাচক পদকে একটি মূলনীতির সাহায্যে, এটা সবসময় তো আমরা একটি মূলনীতির সাহায্যেই করি। যখন আমরা যৌক্তিক, এই যে যৌক্তিক কি বিভাগ ছিল, যৌক্তিক বিভাগ করছিলাম, তখন কিন্তু আমরা খেয়াল করছিলাম যৌক্তিক বিভাগের সময় যে দ্বিকোটিক বিভাগ, যৌক্তিক বিভাগ করতে গেলে অবশ্যই আমাদের একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হবে, তাই না? একটি মাত্র মূলনীতি। তো একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে জাতি বা শ্রেণীবাচক পদকে একটি মূলনীতির ভিত্তিতে তার অন্তর্গত উপজাতি সময় বিন্যস্ত করা হয়। এ প্রক্রিয়ায় শ্রেণীবাচক পদের বিভাগ সম্পন্ন করার জন্য কয়েকটা নিয়ম সম্পর্কে জানতে হয়। এই নিয়ম দরকার নেই আমাদের, জাস্ট আমরা দেখবো কি, জেরেমি বেনথাম, ঠিক আছে? জেরেমি বেনথাম এই সহজ পদ্ধতিতে মানে প্রচলনটা করেন। পরীক্ষা আসতে পারে এমসিকিউতে যে কে আসলে এই দ্বিকোটিক বিভাগটার মানে প্রচলন করছিলেন, সেটা হচ্ছে জেরেমি বেনথাম, ঠিক আছে? এমসিকিউ কিন্তু চলে আসতে পারে। তো দ্বিকোটিক বিভাগকে আসলে কি বলা হয়, ডিসোটমি বলা হয়, ঠিক আছে? এই যে ডিসোটমি বলা হয়, এটাও কিন্তু ক দাগে আসতে পারে, সুতরাং একটু মনে রাখবে ডিসোটমি অর্থটা কি বলছে। ডিসোটমি মানে হচ্ছে কোনো কিছুকে দুই ভাগে ভাগ করা। তাহলে আমরা বুঝতেছি দ্বিকোটিক মানে হচ্ছে কোনো কিছুকে দুই ভাগে ভাগ করা, কোনো পার্টসকে ইনটু টু পার্টস, মানে ডিভাইড করতে হবে ইনটু টু পার্টসে, সেটা হচ্ছে আমাদের কি দ্বিকোটিক বিভাগ। ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য কিছু ক্লাস লাইভে করতে পারি নাই, যেহেতু যেগুলো আমি তো সবার তো সব ক্লাস মিস যায় না, তো যেগুলো মিস যায় সেগুলো একটু করে ফেলবা। আমরা কিন্তু ফোন যদি তুমি দেখো, তোমার হচ্ছে ফোনে একটা সেটিং আছে, ওই সেটিং এ দেখবা তুমি হচ্ছে ডিজিটাল ওয়েলবিং, যেটা বলে ডিজিটাল ওয়েলবিং, সেটিং এ সার্চ দিলে পাবো ওয়েলবিং বলেও। তো ওখানে দেখবা তুমি দৈনিক কতক্ষণ তুমি কোন অ্যাপসটা বা কতক্ষণ ফোন ইউজ করতেছো। তো অনেক সময় বেশি ফোন ইউজ করি, তো সেই টাইমটা ক্লাসটা করে নেই ভাই, আহামরি তো মানে বেশিক্ষণ হয় না, দুই ঘন্টা ক্লাস হয়, 2টা কোর্সই থাকে তোমাদের, 2টা বিষয় প্রতিদিন। তো চাইলেই পারা যায় ভাই, পড়ালেখা চাইলেই। সাপোজ আমি একটু কথা বলি 30 সেকেন্ড। আমি হচ্ছে লাস্ট কয়েকদিন খুবই অলস হয়ে গেছে, কারণ ভার্সিটি কয়েক মাস, তো যেহেতু ভার্সিটি বন্ধ ঈদের পর থেকেই, তো আসলে সকালবেলা ওঠা হচ্ছে না এবং ঘুমাচ্ছি 4টা-5টার দিকে ভোর, তো যার কারণে খুবই অলসতাই কাটতেছে। জাস্ট টিউশনিগুলো থাকে বিকালে, কোচিংগুলো সেগুলোই করতেছি, তাছাড়া আর কিছু করি না। এই খেয়ে দেয় হয়েছে, তারপরে ওয়েটও বেড়ে গেছে। কিন্তু আমি লাস্ট 2-3 দিন কি করছি, লাস্ট 3 দিন আমি হচ্ছে ভোরে উঠে যাচ্ছি, একদম ভোরে উঠে, রাতে না ঘুমালেও বা ঘুমালেও কি আমি ভোরের পরে ঘুমাচ্ছি না। তো সেটা আমার কি হচ্ছে, আমি কিন্তু অনেক সময় পাইছি। আজকে কিন্তু আমি সেই ভোর থেকে হাঁটছি 5 কিলোর মতো, দৌড়াইছি, একটু পরে নাস্তা করতে পারছি, অন্যদিন তো করিও না। তো সেটা কি হয়েছে, আমার সময়টা কিন্তু বাঁচছে, আমি ওই সময়টা পড়তে পারছি, সকাল থেকে দুপুর পর্যন্ত আমি পড়তে পারছি। তো আমার সময়টা কাজে লাগছে। তোমরা সময়টা ভাগ করে নাও ভাই, এখন বুঝতে হবে তোমরা জেনজির পরের টপিক না, তো সুতরাং তোমাদের একটু বুঝতে হবে, সময়টা ভাগ করে নিতে হবে। তো ভাগটা করাচ্ছিলাম আমরা যে ডিসোটমি, সেটা হচ্ছে দ্বিকোটিক বিভাগ। তো দ্বিকোটিক বিভাগ করে জেরেমি বেনথাম, জাস্ট কয়েকটা টপিক মনে রাখবা। এবং দ্বিকোটিক বিভাগের আরেকটা এমসিকিউ হচ্ছে, এটা আকারগত প্রক্রিয়া, ঠিক আছে? এটা হচ্ছে আকারগত প্রক্রিয়া। আমরা এমসিকিউ গুলো কিন্তু বলে দিচ্ছি, এখান থেকে আসতে পারে একটা, এই যে ডিসোটমি একটা, তারপর হচ্ছে জেরেমি বেনথামের বিষয় একটা, ঠিক আছে? তারপরে দেখবো আসলে দ্বিকোটিক বিভাগ কি করে আমাদের। এই যে একটা বিষয় আছে এখানে, যে এক্ষেত্রে একটি জাতিকে তার অন্তর্গত 2টি বিরুদ্ধ উপজাতি। এই যে বিরুদ্ধ উপজাতি মানে জানি, বিরুদ্ধ মানে তো আমরা জানি না, একটা সম্পূর্ণ কি হবে, মানে বিপরীত হবে। বিপরীত এটা বললে হচ্ছে না, আমরা যদি বলি বিরুদ্ধ পদ বলতে একটার ব্যাখ্যার্থ সম্পূর্ণ ব্যাখ্যার্থকে আরেকজন অস্বীকার করবে। এই যে অস্বীকার করবে, এটার ব্যাখ্যার্থ পুরোটা অস্বীকার করবে, সেটা হচ্ছে বিরুদ্ধ পদ। যদি উদাহরণ দিই, কারণ উদাহরণটা দেওয়া লাগবে, আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক বিরুদ্ধ পদ নিয়ে।
সেটা হচ্ছে আমি যদি বলি মানুষ, তো মানুষের সম্পূর্ণ ব্যাখ্যা করতে অস্বীকার করতেছে যারা মানুষ না তারা হচ্ছে অমানুষ। তো অমানুষের বিরুদ্ধ পদ কি? মানুষ, কারণ মানুষ অমানুষ না যারা তারা হচ্ছে মানুষ। তো সুতরাং এর সংখ্যাটাকে পুরোপুরি অস্বীকার করা হচ্ছে এখানে, এর সংখ্যাটাকে পুরোপুরি অস্বীকার করা হচ্ছে এখানে। এই যে অস্বীকারের বিষয়টা চলে আসবে তখন সেটা হচ্ছে বিরুদ্ধ পদ, ঠিক আছে। আর একটা জিনিস আছে আমাদের দ্বিগঠিক বিভাগ যৌক্তিক চিন্তার বিরোধ নিয়ম। এই যে বিরোধ নিয়ম আর নির্মধ্যম নিয়ম এর উপর প্রতিষ্ঠিত। জাস্ট এই দুইটা নিয়ম মনে রাখবা যে দুইটা নিয়মের উপর প্রতিষ্ঠিত। আর এই দ্বিগঠিক বিভাগটা কি হচ্ছে? দ্বিগঠিক বিভাগ কোন জাতিবাচক বা শ্রেণীবাচক পদকে দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করে, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে জাতিবাচক পদকে দুটো বিরুদ্ধ উপজাতিতে ভাগ করবে। আর যৌক্তিক বিভাগের কোনো নিয়ম লঙ্ঘন করা হয় না। তার মানে মনে রাখবা যে পরীক্ষা তোমার সৃজনশীল এটা আসতে পারে, মনে করো সিকিউতে এই টপিকটা লিখছে, জাস্ট উদ্দীপকে তোমার এইটা লিখছে, এই লাইনটা, জাস্ট কোন লাইনটা? এই লাইনটা লিখছে। সেটা হচ্ছে কি? যৌক্তিক বিভাগে কোন নিয়ম লঙ্ঘন করা হয় না একটি বিশেষ প্রক্রিয়াতে যৌক্তিক বিভাগের কোন নিয়ম লঙ্ঘন করা হয় না। তো সেই সেই বিশেষ প্রক্রিয়াটা কি? সেই বিশেষ প্রক্রিয়াটা হচ্ছে আমাদের কিন্তু দ্বিগঠিক বিভাগ, কারণ এখানে কোনো নিয়ম লঙ্ঘনের প্রশ্নই আসতেছে না, ঠিক আছে। কারণ তুমি যে জাতিকে ভাগ করো, যে শ্রেণীবাচক পদকে ভাগ করো, অলওয়েজ তুমি তার দুইটা উপজাতি পাবে এবং দুইটা হচ্ছে প্রত্যেকটার কি হচ্ছে? প্রত্যেকটার একটার বিরুদ্ধ পদ। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে তুমি যে জাতি পাচ্ছ তার সংখ্যা, এক্সাক্ট সংখ্যাটা উপজাতির দুইটা যোগফলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। সুতরাং এখানে নিয়মের আমরা প্রথমে যে 6টা নিয়ম পড়ছি এখানে যৌক্তিক যে বিভাগে, সেখানে কিন্তু আমরা এই 6টা নিয়মে কি দেখি নাই? এই 6টা নিয়মে আমরা হচ্ছে কোনো ওই যে নিয়ম ভঙ্গ হচ্ছিল অনেক নিয়ম, বাট এখানে কিন্তু এই বিষয়টা প্রয়োগ করলে আমাদের কিন্তু কোনো নিয়ম ভঙ্গ হচ্ছে না। যে 7 জন ক্লাসে আসো একটু এখন আমাকে বলো দ্বিগঠিক বিভাগ কি বুঝতে পারছো তোমরা? যদি বুঝতে পারো এখান থেকে কিন্তু সৃজনশীল আসবে এবং এই তোমার এই দাগানো টপিকগুলো একটু বারবার লিখতে হবে, ঠিক আছে। দ্বিগঠিক বিভাগ কেন, দ্বিগঠিক বিভাগ কেন হয়েছে, ঠিক আছে। একটু আমাকে বলো যে এটা বুঝছো কিনা। এমনিতে অনলাইন ক্লাস, তারপরে যদি রেসপন্স না করো তার মনে হবে কি আসলে আমি তো এমনি কবরস্থানে নিচ্ছি এমন টাইপের, তো সেখানে আসলে মানুষজন তো নাই। তো এখন একটু বলো দেখি বুঝছো কিনা। হ্যাঁ দেখো খুবই ইজি, আমরা কিন্তু যুক্তিবিদ্যা প্রায় শেষ করে ফেলছি। আজকের ক্লাস নিলে আমাদের সেকেন্ড পেপারে 2টা গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ, তারপরে থাকবে আর 3টা অধ্যায়। সেটা হচ্ছে 3 অধ্যায়, সেটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এই 3টা প্রথম 3টা। আর 4 আর 6 যদি বলো তাহলে ভাই এক ক্লাসে শেষ করতে পারি, আধা ঘন্টা শেষ হয়ে যাবে। তো এরকম একটা টপিক ওগুলো। সুতরাং আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেকেন্ড পেপারে কিন্তু শেষ। এখন যদি তোমাদের যে কোনো জায়গায় পরীক্ষা হয় তুমি খুব সহজেই পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারবা সেকেন্ড পেপারের উপর। এবং ফার্স্ট পেপারে আমাদের যেগুলো করাইছিলাম ওটার উপরে যদি ইয়ার ফাইনালে পরীক্ষা দাও তো এখানেই এ প্লাস চলে আসবে, যেহেতু ওখানে আমার কয়েকটা অধ্যায় বাদ আছে। তবুও আমি কিন্তু 3, 4 পাস করাইছি। সুতরাং এখান থেকে যদি লিখো তোমার এখান থেকে অনেক ভালো মার্ক চলে আসবে। ওই সময় কিছু ক্লাস হলো না দেশের এই অবস্থার কারণে। দ্বিতীয়ত আবার ক্লাসগুলো আমরা নিতে পারিনি, কেন? তোমাদের অনেকের পরীক্ষা হচ্ছিল, এই সব বিষয়ের কারণে আমি ক্লাসগুলো আমার কন্টিনিউ করা হয় না তখন। বাট আমি কিন্তু অনেক বিষয় থেকে আগানো আমার ক্লাসগুলো, দেখবো সেকেন্ড পেপারও চলে গেছে অনেক অধ্যায়, ফার্স্ট পেপারও কিন্তু আমাদের আগানো, আর বেশি কিছু বাকি নাই। সুতরাং আমি চাইলেই এখন শেষ করে দিতে পারবো কোর্স, বাট আমি একটু ধীরে ধীরে শেষ করাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বাট ধীরে ধীরে করে হবেটা কি, তোমরা তো ক্লাসেই থাকো না। সুতরাং কোর্স তাড়াতাড়ি শেষ করা যাক, ধীরে শেষ করো, তাই এখন মনে হচ্ছে। কাদের জন্য এত কষ্ট করে তুমি ক্লাস নিবা? তারাই তো ক্লাস করতেছে না। এটাকে আদেও রেকর্ড ক্লাস করে? আমাদের রনি এসে হাজির, ঠিক আছে। তাহলে আমাদের যারা জননেত্রীরা ক্লাসে আসে তারা বলতেছে যেহেতু বুঝছে দ্বিগঠিক বিভাগ, সুতরাং আমি একটু নিচে আসি, নিচে একটু উদাহরণ সহ একটু দেখবো যে কথাগুলো বললাম, দেখবা সেই কথাগুলো এখানে প্রমাণ পাচ্ছ কিনা। আমরা দ্বিগঠিক বিভাগ নিয়ে যে কথাগুলো একটু আগে বলছি সেই কথাগুলোর প্রমাণ আমরা এখানে পাচ্ছি কিনা। আমরা বলছিলাম জাতি বা শ্রেণীবাচক পদকে 2টা বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করবে এবং একটি মূলনীতির মাধ্যমেই সবসময় হবে, মূলনীতি অলওয়েজ একটি থাকবে এবং এখানে নিয়ম উপরে কোনো ভঙ্গ হবে না, আর এটা 2টা নিয়মের উপর প্রতিষ্ঠিত। এই কথাগুলো আমরা প্রথমেই জাস্ট দ্বিগঠিকের আলোচনায় বলে ফেলছিলাম, ঠিক আছে। যদি এখন আমরা বলি আমাদের বান্দারা এখন অনেকে হাজির হচ্ছে, এরা কই ছিল? এদেরকে শোনো যে ওরা ছিল কই? নিশ্চিত ঘুমিয়ে গেছিল। ওকে, দেখো তাহলে হচ্ছে
যেটা বলছিলাম যে মানুষ একটা জাতিবাচক পদ বা শ্রেণীবাচক পদ, তাকে আমরা যদি মানে একটা গুণ দিয়ে ভাগ করি, যে একটা মূলনীতি যে কেউ এশিয়াবাসী আর কেউ অএশিয়াবাসী, তো এশিয়াবাসী একটা আর হচ্ছে অএশিয়াবাসী যারা এশিয়াবাসী না, তো এশিয়াবাসী যারা তারা হচ্ছে একটা ভাগে, আর হচ্ছে অএশিয়াবাসী পুরো আর অন্য বংশধর সবাই হচ্ছে এশিয়াবাসী না। এখন যদি আমরা এশিয়াবাসীকে ভাগ করি দুইটা বুঝাইতে, তাহলে পাবো বাংলাদেশি একটা, যারা বাংলাদেশি না তারা হচ্ছে সবাই অবাংলাদেশি। এখন যদি বাংলাদেশিদের ভাগ করি তাহলে পাবো হচ্ছে যারা বাংলাদেশের মধ্যে শিক্ষিত তারা একটা, যারা হচ্ছে অশিক্ষিত তারা একটা উপজাতি। এখন যদি শিক্ষিতদের ভাগ করি, দেখো শিক্ষিতদের যদি আমরা ভাগ করি তাহলে দেখবো কিছু শিক্ষিত ব্যক্তি আছে যারা চাকরিজীবী, আর কিছু শিক্ষিত ব্যক্তি আছে চাকরিজীবী না, মানে যারা চাকরি করে না এক কথায়, তারা হচ্ছে আমাদের শিক্ষিত ব্যক্তিরা একটার এই দুই ভাগ, একটা হচ্ছে চাকরিজীবী আর একটা হচ্ছে চাকরি করে না, মানে ব্যবসা করে বা নিজের কোনো কিছু আছে এরকম আর কি। তাহলে বুঝলাম আমরা যে আমাদের আমাদের হচ্ছে এই যে দ্বিকোটিক বিভাগে অলওয়েজ আমাদের যে বিষয়গুলো উপরে বললাম সেই বিষয়গুলো কিন্তু মিলতেছে। ফার্স্ট অফ অল বলছি দ্বিকোটিক বিভাগটা হচ্ছে জাতিবাচক ও শ্রেণীবাচক পদকে একটি মূলনীতির মাধ্যমে দুইটা বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করবে, এবং দুইটা নিয়মের উপর প্রতিষ্ঠিত। নিয়মগুলো জাস্ট জানতে হবে না, জাস্ট মনে রাখো দুইটা নিয়ম এমসিকিউ এর জন্য। এবং এখানে বলছিলাম যে দেখো দুইটা হচ্ছে এই দুটো যোগফল কিন্তু এটা মানে সমান হবে, এটা তো আমরা জানি, যেহেতু নিয়মগুলো সব আমরা ভালোভাবে শেষ করছি। এবং দেখো প্রত্যেকটা হচ্ছে কিন্তু প্রত্যেকটা বিরুদ্ধ পদ, এশিয়াবাসী ও এশিয়াবাসী, বাংলাদেশি অবাংলাদেশি, শিক্ষিত অশিক্ষিত, চাকরিজীবী অচাকরিজীবী, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকের জায়গায় বেস্ট, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গায় আমরা বুঝতে পারছি যে কেন আসতেছে বিষয়টা, ঠিক আছে। ওকে, ওকে আমরা তারপরে আসি। তারপরে বলতেছি উপরের উদাহরণটা দেখা যাচ্ছে সেই বিষয়গুলো দেখবো। এই দেখো আমরা যতটুকু পড়াইছি না এতটুকুই পড়াবো, এতটুকুই আমাদের কিন্তু মানে একটা সৃজনশীল একটা বিষয় দ্বিকোটিক, আমি দেখাবো একটু পরে। দেখো তো এখানে বলতেছে আমাদের যে উপরে দেখা যাচ্ছে প্রত্যেক ধাপে একটি জাতিকে পরস্পর বিরোধী বা বিরুদ্ধ দুটি উপজাতিতে বিভক্ত করা হয়েছে, যার একটি সদর্থক পদ এবং অন্যটি নর্থক পদ। তাহলে আমরা জানতেছি কিন্তু মানে সদর্থক তো এটা দেখো, আর এটা হচ্ছে নর্থক, কারণ বিরুদ্ধ পদ যেখানে থাকবে অলওয়েজ সেখানে একটা সদর্থক পদ থাকবে আর একটা হচ্ছে নর্থক পদ থাকবে, ঠিক আছে। সদর্থক নর্থক দুইটা মিলাই কিন্তু আমাদের বিরুদ্ধ পদ থাকতেছে। ওকে, তাহলে এখানে দেখতেছি যে উপরে বিভাগ প্রক্রিয়াটি দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়া, এইভাবে লিখতে হবে তোমার। কিন্তু তুমি জাস্ট এতটুকু লিখবা। যুক্তিবিদ্যা একটা জিনিস তোমরা দেখছো এতদিনে, যেহেতু সেকেন্ড ইয়ার এখন উঠেই গেছো, তো এখানে হচ্ছে বেশি লেখা লাগে না, কম লিখলেই মার্কস। তোমার যা চাইছে তুমি তাই লিখবা, আহামরি বেশি লিখবা না, ঠিক আছে। বেশি লিখলেই কি হবে, বেশি লিখলে লেখা তো দরকার নেই, তোমার চাইছে যা তুমি তাই লিখবা। এখানে তুমি দেখতে পাচ্ছ একটা উদাহরণ, মনে করে এরকম আসছে, তুমি জাস্ট এই কথাগুলো লিখে দিবা, এই এতটুকু, আহামরি বেশি কথা লাগতেছে না। দ্বিকোটিক বিভাগ কি, কেন দ্বিকোটিক বিভাগ, জাস্ট এতটুকুই। তুমি নিয়ম পড়লে তোমার নিয়মটা কোন নিয়ম মানতেছে না, সে নিয়মটা কি, কেন তোমাদের চ্যাপ্টারে পিডিএফ দেওয়া হয় না? শিফা বলতেছে চ্যাপ্টারে পিডিএফ, তোমাদের চ্যাপ্টারের পিডিএফ কি পাচ্ছ না তোমরা ভাইয়া? পিডিএফ গুলো তো তোমার দেওয়া হয়, তোমরা কি পাও না এগুলা? ড্রাইভ লিঙ্কে কি আপলোড করা হয় নাই? ঠিক আছে, যদি না করা হয় বাকি যেগুলো আছে আজকে আমি সবগুলো আপলোড করে দিব তোমাদের, ফার্স্ট পিরিয়ড এবং সেকেন্ড পিরিয়ড দুইটা মিলে, ঠিক আছে। তো দেখো এখানে যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের জাস্ট এতটুকু লিখতে হবে যে একটি নর্থ সদর্থক, তাই উপরের বিভাগ প্রক্রিয়াটি দ্বিকোটিক বিভাগ। এই বিভাগের ক্ষেত্রে বিভক্ত উপজাতি দুটি পরস্পর বিরুদ্ধ পদ হয়, তাদের পরস্পরের সাথে মিশে যাওয়ার কোনো আশঙ্কা নাই। দেখছো, যেহেতু মিশে কিভাবে যাবে, আমাদের কিন্তু মিশে যাওয়া নিয়েও যৌক্তিক বিভাগে একটা নিয়ম আছে, সুতরাং আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে। সেটা হচ্ছে আমাদের যাতে মিশে না যায়। তো দ্বিকোটিক বিভাগে মিশে যাওয়ার কোনো চান্স নাই, কারণ দুইটা হচ্ছে পরস্পর বিরুদ্ধ পদ এবং পাশাপাশি বিভক্ত উপশ্রেণী দুটিকে একত্র করলে মূল শ্রেণীর পূর্ণ ব্যাখ্যা অর্থ পাওয়া যায়। যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যখন আমরা এই চাকরিজীবী এবং অচাকরিজীবী দুইটার যোগফল করব, সেটা কিন্তু শিক্ষিত মানুষের সমান হবে, ঠিক আছে। তো এটা আমরা দেখতেছি ব্যাখ্যা অর্থ সম্পূর্ণ পাওয়া যাবে।
তারপরে যদি দেখি আমরা যৌক্তিক বিভাগের সকল নিয়মই দ্বিকোটিক বিভাগ অনুসরণ করা হয়, মানে যৌক্তিক বিভাগের যত নিয়ম আছে যে 6টা নিয়ম, ওই 6টা নিয়ম কিন্তু কি করা হয় আমাদের দ্বিকোটিক বিভাগে অনুসরণ করা হয়। সুতরাং আর দ্বিকোটিক বিভাগটা একটি আকারগত বৈধ প্রক্রিয়া বলে উল্লেখ করেছেন। এতটুকুই, জাস্ট মেইন টপিকটা অবশ্যই লিখতে হবে, তখন যা চাইছে তুমি তাই লিখলেই কিন্তু মার্কস পেয়ে যাও। আর যুক্তিবিদ্যা যদি আর্টসের সাবজেক্টের কথা বলি, বিশেষ করে গ্রুপ সাবজেক্ট, সেটা হচ্ছে তোমাদের মনে করো যুক্তি, অর্থনীতি, তারপরে যুক্তিবিদ্যা, এগুলো হচ্ছে মেইন টপিক লিখতে হয়, কম মার্কস, কম লেখায় বেশি মার্কস চলে আসে। ড্রাইভে তো ভালো করে খুললেই দেখে নাই আছে না নাই, তাহলে কার দোষ? ড্রাইভটা একটু খুলে দেখবে, আর যদি তারপরে না পাও সমস্যা হয় ড্রাইভ লিঙ্কে জাস্ট আমাকে নক দিবে, আমার কাছে পিডিএফ তো থাকেই, তো আমি ওটা তোমাদেরকে ইনবক্স করে দিব, এত প্যারানের দরকার নেই। কুল। এবার আমরা দেখো এমসিকিউতে চলে আসি। আমাদের এমসিকিউ এখানে কয়েকটা আছে, আমি কোনো পয়েন্ট অপশন দিব না, অপশন ছাড়া অ্যান্সার লেখা লাগবে, নো অপশন। এই থিওরি মানলে এখন আমরা কোশ্চেনে চলে আসবো, ঠিক আছে? দেখো অপশন ছাড়া অ্যান্সার করতে হবে, অপশন ছাড়া। সেটা হচ্ছে 1 দাগ, যৌক্তিক বিভাগ কোন ধরনের পদের ক্ষেত্রে প্রযোজ্য? এইটার অ্যান্সার বলো। যৌক্তিক বিভাগ আসলে কোন ধরনের পদের ক্ষেত্রে প্রযোজ্য? একটু এটার অ্যান্সার বলো, এইটা একটু বলো। যৌক্তিক বিভাগে কোন ধরনের পদের ক্ষেত্রে প্রযোজ্য? একটু আগে বললাম আমরা যে যৌক্তিক বিভাগ কোন কোন পদের ক্ষেত্রে করতে পারি, যে কোন পদের ক্ষেত্রে আমরা আসলে যৌক্তিক বিভাগটা করতে পারবো, কোন পদের ক্ষেত্রে যৌক্তিক বিভাগ প্রযোজ্য। বলো তো যৌক্তিক বিভাগ আসলে করতে পারবো কোন পদের, কোন কোন পদের? একটু আনসার করো। যদি এইগুলো অ্যান্সার করতে পারো তাহলে তোমার কদাক কেন, তোমার হচ্ছে সৃজনশীল সহজ, কারণ এইসব নিয়েই একটা একটা নিয়ম, যা দেখতেছো প্রত্যেকটা কোনো না কোনো নিয়ম। দেখছো আমাদের ইতু সো ফাস্ট, তার মানে ওর যে কোনো কোশ্চেন দিলে পারে। স্যার ড্রাইভে তো সব চ্যাপ্টারের নাই লজিকের। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই দিয়ে দেবো, মেবি সব নাই। হ্যাঁ, আমাদের ইতু বলছে জাতিবাচক, আমাদের আখিনুর জাহান বলছে জাতিবাচক পদ। আর কোনো পদের হয় না, শুধু জাতিবাচক পদের, জাস্ট জাতিবাচক পদ ছাড়া কি আর কোনো পদের যৌক্তিক বিভাগ আমরা করতে পারি না? দেখো আমি তোমাদের বলে দিই, আমি যেহেতু তোমরা নামাজের বিরতির কথা বলো, এখন আসলে নামাজের বিরতি কিন্তু আমি দিতে পারবো না ক্লাসের মধ্যে, আমি নিজেও নামাজটা পড়ে ফেলবো আসলে আমার ক্লাসের পরে, কিছু করার নাই। আসলে ব্রেকটা দিলে বাংলাদেশ তো ঘুরতেছে, সূর্য ঘুরতে 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 একদিন যাচ্ছে, চট্টগ্রামে যে টাইমে, ঢাকায় সেই টাইম না, 5 মিনিট পর পর, রাজশাহীতে, সুতরাং সবাই দিলে সবাই আসলে হয়ে যাবে, যারা পড়ে নেবে এর মধ্যে পড়ে নিবা। আর ক্লাসের পরে হচ্ছে তোমাদের পিডিএফ আমি দিয়ে দেবো। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, 40-এ 6টা 40 পর্যন্ত আমরা এমসিকিউ আলোচনা করবো, 40-এর আগে শেষ করবো, এবং 6টা 40-এর পরেই আমরা হচ্ছে সিকিউ নিয়ে আলোচনা করবো। সুতরাং ফার্স্ট অ্যান্সার করতে হবে। হ্যাঁ, আমাদের এখানে অনেকে অ্যান্সার করতেছেন। রুমন রয়কে দেখে ভালো লাগলো, জাস্ট আমাদের রেসপন্স করছে। দেখো যৌক্তিক বিভাগ কোন ধরনের পদের ক্ষেত্রে, সেটা হচ্ছে জাতিবাচক পদ। তোমাদের অ্যান্সারটা ঠিক আছে, বাট আমরা যদি বলতাম জাতিবাচক পদ বা শ্রেণীবাচক পদ, যেটা বলি আমরা শ্রেণীবাচক পদ, কারণ দুইটা একই জিনিস। তো শ্রেণীবাচক পদ, আর একটা জিনিস বলতে পারি আমরা সাধারণ পদ, কারণ এই যে কথাগুলো বললাম প্রত্যেকটা একই জিনিস। সাধারণ পদ যেগুলো না, সেগুলোকে আমরা বলতে পারি শ্রেণীবাচক পদ, আর সেগুলো হচ্ছে জাতিবাচক পদ, মানে তাকে হতে হবে সাধারণ, ঠিক আছে? আমরা যৌক্তিক বিভাগ করব, তাকে হচ্ছে সেই শব্দটা দ্বারা সবাইকে বোঝাতে হবে। তাহলে আমাদের যৌক্তিক বিভাগ করতে হবে কি, জাতিবাচক বা শ্রেণীবাচক পদের বা সাধারণ পদের, ঠিক আছে? হ্যাঁ, এরপরে যদি আসি আমরা, দেখো আমাদের এখানে বলে দিছে আসলে যে জাতিবাচক পদ। এখন যদি বলি, দেখো যে জাতি শ্রেণীবাচকের আওতায় পড়ে তাকে কি বলা হয়? যে জাতি শ্রেণীবাচকের আওতায় পড়বে তাকে আসলে করা হয় একটি মূলনীতির মাধ্যমে। এখানে একটু ভুল আছে, তো আমি ওর পরেই চলে আসি। এখন তোমরা আমাকে 3 দাগের অ্যান্সারটা বলো। আহা, চলে আসতেছে কেন আনসার? হ্যাঁ, এই 3 দাগেরটা বলো। 3 দাগ, সেটা হচ্ছে যৌক্তিক বিভাগ প্রক্রিয়া কেবল প্রযোজ্য। আবার ভুল করছে রে, এইটা আবার এগেইন ভুল, আসলে এটা ভুল আছে। আচ্ছা আমি তোমাদের হচ্ছে দেখাই, এটা ভালো হবে, ব্যাখ্যা করে দেয় অ্যান্সার সহ, মানে কোশ্চেন করতে গেলে সময় লাগবে, আর আমার এখানে আসলে অ্যান্সারগুলো তুলে ধরছে, তো সুতরাং আমার পেইন হচ্ছে এটাতে। তো তোমাদের যেটা বলি, দেখো আমরা হচ্ছে 4 থেকে 7 পর্যন্ত একটু ব্যাখ্যা করবো আসলে কেন হয়েছে, ঠিক আছে? কোশ্চেন না করি, কোশ্চেনের জন্য আলাদা একটা ক্লাস রাখবো।
এখন খেয়াল করো, অর্থহীন চিহ্ন মাত্র হচ্ছে কেন একটা নাম বোঝাবে, ঠিক আছে। অর্থহীন চিহ্ন মাত্রকে আমরা পদ বলি, তো এই নামবাচক পদ, ওটা আসি পরেরটাই। তো এখন 5 দাগটা খেয়াল করো, 5 দাগ 6 দাগ একটু খেয়াল করো, 5 দাগ আর 6 দাগ বলছে রাতুল যখন যুক্তি বিভাগ করতে যায় তখন তার বিভাগ থেকে সে উপশ্রেণীগুলো বাদ পড়ে যায়, মানে উপশ্রেণী বাদ পড়ে যাচ্ছে। তো এটা আসলে কেন অতিব্যাপক বা অব্যাপক হচ্ছে, মানে আমি বুঝতেছি এটা অঙ্গগত হবে না, এটা হচ্ছে গুণগত হবে না, এটা হচ্ছে দেখো সংকরও হচ্ছে না, কারণ সংকরের ক্ষেত্রে একটি মূলনীতির বিষয় আসে। আর অঙ্গগত হচ্ছে আমরা যখন কোনো অঙ্গ, কোনো ব্যক্তি বা বস্তুর অঙ্গগত দিক দিয়ে তাকে হচ্ছে ভাগ করব জাতিবাচক শ্রেণীবাচক পদের বাইরে গিয়ে। আর সংকরে বললাম তো একটি মূলনীতির বাইরে যখন তুমি একাধিক মূলনীতি নিয়ে করবা তখন সেটা হবে সংকর। আর হচ্ছে গুণগত, সেটা অঙ্গগতর মতোই, সেটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ নিয়ে যখন তাকে বিভক্ত করবো সেটা হচ্ছে আমাদের গুণগত বিভাগ অনুভব করতে হবে। এবং দেখো বলতেছে রাতুল যুক্তি বিভাগ করতে গেলে বিভাগের ক্ষেত্রে তার উপজাতিগুলো বাদ পড়ে যাচ্ছে। তো উপজাতি বাদ পড়ার কারণে কি হচ্ছে, আমি উদ্দেশ্য পদে চাইতে বিধেয় পদ আমার কি হয়েছে, মানে যা চাইছে তার চেয়ে কমে আসছে, উপশ্রেণী বাদ পড়ে যাচ্ছে, যার কারণে আমার এটা হবে অব্যাপক, ঠিক আছে, অব্যাপক। এরকম কোশ্চেন আসলে একটু ভাববা, অব্যাপক আর অতিব্যাপক নিয়ে বারবার কোশ্চেন আসবে, সেটা হচ্ছে প্রথম অধ্যায় বলো, দ্বিতীয় অধ্যায় বলো, সৃজনশীল বলো, প্রত্যেক জায়গায় এই টপিক নিয়ে আসবে, অতিব্যাপক এবং অব্যাপক। একটু খেয়াল করো, এই মুদ্রা মানে বুঝি কাগজি নোট না, কিন্তু মুদ্রা বললে কিন্তু কাগজি নোটটা আসবে না। মুদ্রা মানে হচ্ছে এখানে তোমার ধাতব মুদ্রা, ঠিক আছে, মুদ্রা মানে হচ্ছে ধাতব মুদ্রা, একটু মনে রাখবে এটা, এই বিষয়টা কিন্তু অনেকে আমরা কঠিন করে ফেলি। তো মুদ্রা মানে হচ্ছে ধাতব মুদ্রা। তো মুদ্রাকে আমরা সোনা, রূপা এবং ব্রোঞ্জের মুদ্রায় ভাগ করি, কেননা রূপা এই মানে মুদ্রাটা 3 প্রকারের হচ্ছে। বাট যখন আমরা ব্যাংক নোটের কথা বলতেছি মুদ্রার মধ্যে, তখন কিন্তু আমার কি হচ্ছে, আমার হচ্ছে জাতি, আমার এই যে জাতি বলছে মুদ্রা এবং উপজাতি পাচ্ছে এই 4টা, একটা হচ্ছে ব্যাংক নোট, একটা হচ্ছে ব্রোঞ্জ, রূপা, সোনা। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, এই ক্ষেত্রে আমার হচ্ছে মানে যা বলছে তার চেয়ে এক্সট্রা একটা জিনিস চলে আসছে, অতিরিক্ত যা চাইছে তা তো আসেই, তার সাথে এক্সট্রা একটা জিনিস চলে আসার কারণে এটা কি হবে আমাদের, এটা হয়ে যাবে যা চাইছে তার চেয়ে বেশি আসলে সেটা হচ্ছে অতি ব্যাপক, ঠিক আছে। ক্লিয়ার কি, অতি ব্যাপকটা বুঝছো তোমরা? আবার যদি মনে করো এই যে এটা নাই, ঠিক আছে, এখন এখানে বলছে মুদ্রাকে আমরা সোনা রূপা ভাগ করতে পারি, ব্রোঞ্জটা নাই, ব্রোঞ্জটা এখানে নাই, তার মানে বুঝবা যে আমাদের এখানে জাতি যা চাইছে তার চেয়ে উপজাতি 2টা কম আছে আর কি, উপজাতি কম থাকার কারণে এটা হতো তখন আমাদের কি, এটা হতো আমাদের অব্যাপক। বাট এখানে বলছে মুদ্রাকে সোনা রূপা ব্রোঞ্জ এবং ব্যাংক নোট, তো ব্যাংক নোট তো মুদ্রা না ভাই, ব্যাংক নোট তো হচ্ছে কাগজি নোট, আর এটা মুদ্রা মানে ধাতব মুদ্রা। সুতরাং এখানে যা চাইছে তার চেয়ে এক্সট্রা চলে আসছে, এক্সট্রা আসা মানে কি, এক্সট্রা আসা মানে অতি ব্যাপক, ঠিক আছে। এই অব্যাপক আর অতি ব্যাপক যদি না বুঝি তাহলে কিন্তু খুবই সমস্যা। এমসিকিউ সিকিউ এই অধ্যায় বলো বা ফার্স্ট অধ্যায় বলো, ঠিক আছে। বাকিটা কি ক্লিয়ার না? ক্লিয়ার না হলে বলো, সমস্যা নেই, আমি আবার বুঝাই দেবো। এমনিতে হয়তো নিয়মে অনুভূতিতে খুব ভালোভাবে বুঝাইছি, এখনো না বুঝলে আবার বুঝাবো, সমস্যা নেই। বাট তোমরা রেসপন্স করো যে ভাইয়া বুঝি নাই, লজ্জা পেও না যে বুঝতেছি না তাও বলবো, এরকম বিষয় না। আর অনেকে নতুন আসো, তারা রেসপন্স বেশি করবা, আমি তাদের জন্য বেশি করে বলে দেবো, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এর পরেরটা আসি আমরা, আসলে কেন হচ্ছে বিষয়টা দেখি আমরা। এর পরেরটা 7 দাগ, আচ্ছা 7 দাগটা শেষ করি, 7 দাগের পরটা যেহেতু আমাদের একটা ইয়ে আছে, ওকে, এরকম ক্লিয়ার হওয়া সবাই, ক্লিয়ার মেন। দেখো তারপরে কোন জাতিকে বিভক্ত করা হলে যদি উপজাতিগুলো পরস্পর বিচ্ছিন্ন না হয়ে তাদের কি বলবে, দেখো আমরা বলছিলাম মিশে যাওয়া মানে কি, পরস্পরাঙ্গী, মিশে যাওয়া মানে হচ্ছে পরস্পরাঙ্গী। তো এখানে বলছে বিভক্ত না হয়ে, বিচ্ছিন্ন না হয়ে যখন মিশে যাচ্ছে, বিচ্ছিন্ন না হলে যদি মিশে যায় তখন সেটাকে আমরা বলবো কি, পরস্পরাঙ্গী অনুপপত্তি, ঠিক আছে, পরস্পরাঙ্গী অনুপপত্তি। তো এইটা হচ্ছে বলছে বিভক্ত করলে উপজাতিগুলো পরস্পর বিচ্ছিন্ন হচ্ছে না, মানে তুমি বিভক্তই করতে পারছো না, মিশে যাচ্ছে, তখন সেটা হবে পরস্পরাঙ্গী। দেখো অঙ্গগত হবে না, সংকরের বিষয়টা আমরা আসতে পারি অনেক সময় সংকর, বাট বিচ্ছিন্নের বিষয় যদি আসে তখন এটা মূলনীতির কথা বললে সংকর হতো, বাট এখানে বলছে বিচ্ছিন্ন না হয়ে মিশে যাচ্ছে, তখন হচ্ছে পরস্পরাঙ্গী, ঠিক আছে। এরপরে আসে আমরা, আমার দেখো এখানে একটা উদাহরণ দিছে, এই উদাহরণের কোশ্চেনটা উপরে নিয়ে চলে গেছে। উদাহরণটা হচ্ছে মানুষকে দেখো শিক্ষিত মানুষ, সৎ মানুষ এবং সভ্য মানুষ, একটু খেয়াল করে, এটা ছোট করে দিই আমি তাহলে তোমরা খুঁজে পাবো। তো এই মানুষকে দেখো, এই যে উদাহরণটা একটু খেয়াল করে, একটু মনে রাখো, এই মানুষকে শিক্ষিত মানুষ, সৎ মানুষ, সভ্য মানুষ। দেখো একটা জিনিস এখানে, এই শিক্ষিত, সৎ, সভ্য, এটা কিন্তু কি হচ্ছে
তিনটা মূলনীতির বিষয় আসতেছে এবং এখানে কিন্তু পরস্পরাঙ্গের বিষয়টাও চলে আসতে পারে। বাট এখানে আমার বেশি একটা বিষয় যে দেখার বিষয় সেটা হচ্ছে আমি বলছিলাম কিন্তু তোমাদের 2 এবং 4 নাম্বার নিয়ম তোমরা গুলিয়ে ফেলবা, সেরকমই একটা কোশ্চেন কিন্তু এখানে আসছে যে মানুষকে ভাগ করতেছে শিক্ষিত মানুষ, সৎ মানুষ এবং হচ্ছে আমাদের সভ্য মানুষ। তো সেক্ষেত্রে আমাদের মূলনীতি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা মূলনীতি। তো এই ক্ষেত্রে আমি দেখতে পারি যে 8 দাগের কোশ্চেনটা কি হয়েছে, 8 দাগের কোশ্চেন বলছে উক্ত বিভাগ প্রক্রিয়ায় কোন ধরনের অনুভূতি ঘটছে। যেহেতু এই উক্ত বিভাগ প্রক্রিয়াটা কি অনুভূতি করতেছে সেটা হচ্ছে সংকর, মানে হচ্ছে সংকর আমরা কি একাধিক মূলনীতি যখন নিয়ে আসবো তখন আমাদের সংকর বিভাগ অনুভূতি হবে, ঠিক আছে, সংকর বিভাগ অনুভূতি। এরপরে দেখবো যে 9 দাগেও সেম উদ্দীপক থেকে কোশ্চেন আসছে, উদ্দীপকের ছকে যে বিভাগজনিত অনুভূতি ঘটেছে তার কারণ হচ্ছে কি, আমরা যদি সংকর বিভাগ অনুভূতি হয় কখন, যখন একটি মূলনীতির চাইতে একাধিক মূলনীতি আমরা নিয়ে আসবো তখন সেটা হবে একাধিক মূলনীতির কারণে হয় এবং সংকর বিভাগ অনুভূতি, যার কারণে 9 দাগে আমাদের কিন্তু একাধিক বিভাগ অনুভূতি হচ্ছে। এবার আমরা 10 দাগটা দেখি। বলছে যুক্তি বিভাগ হচ্ছে কেমন প্রক্রিয়া, দৈহিক, শারীরিক, সামাজিক, এটা খুবই সহজ একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া। তারপর দ্বিকোটিক বিভাগকে আমরা কোন প্রক্রিয়ায় বিভক্ত করতে পারি, এটা কে বলছিলেন, আসলে এখানে ইনকমপ্লিট আছে, এটা হচ্ছে আমরা দেখছিলাম জেরেমি বেনথাম করছিল। দ্বিকোটিক মানে হচ্ছে দেখো ডিসোটমির যে বিষয়টা চলে আসছে। তো এমসিকিউ এরকমই আসবে এবং বেশিরভাগই আসবে নিয়ম থেকে, ঠিক আছে। তোমার বলতে পারে এটা হচ্ছে অতিব্যাপক, না এটা অব্যাপক, না হলে এটা সংকর, নাকি এটা হচ্ছে উৎক্রান্তি বা উল্লম্ফন, এরকম টপিকের আসবে। এবারে একটু আমরা সিকিউ দেখে ফেলে, ঠিক আছে, সিকিউ গুলো কিরে 2 নম্বর সক কোথায় গেল, আচ্ছা বাদ এটা, ও আচ্ছা প্রথমটা 1 নম্বর সক, দ্বিতীয়টা 2 নম্বর সক, ঠিক আছে, পরে দেখি এটা। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই, শেষ থেকে করি, শেষ দুইটা একটু দেখবো, ও বেশি লাগতেছে, তাহলে লাস্টেরটাই দেখি আগে। দেখো 5 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো, 5 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করবা। আমাদের উদ্দীপকেই কোশ্চেনের অ্যান্সারটা খুঁজতে হবে, মানে উদ্দীপকটা যদি বুঝি তো কোশ্চেনের অ্যান্সার পারা খুবই সহজ। ক নামক একটা দেশের কয়েকটি হীরার খনির সন্ধান পাওয়া যায়, কিন্তু ওই হীরা উত্তোলন ও পরিশোধন করার জন্য দেশটির প্রয়োজনীয় প্রযুক্তিও যন্ত্রপাতি নাই। তাই ওই দেশের সরকার দেশের প্রযুক্তি ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কথা চিন্তা করে হীরা উত্তোলন বন্ধ রাখে এবং প্রযুক্তিগত উন্নতির চেষ্টা চালাই। তো এখানে বলছে দ্বিকোটিক বিভাগ কি, অপরতম প্রক্রিয়া। আমরা জানি অপরতম প্রক্রিয়া মানে হচ্ছে, ও অপরতম উপজাতি মানে হচ্ছে কি কাছাকাছি যে উপজাতি থাকে, ঠিক আছে, মানে অপরতম মানে তোমার কাছাকাছি থাকবে, উপজাতিটা কাছাকাছি থাকবে সবচেয়ে। আর পরমতম যদি বলে পরমতম তাহলে হচ্ছে বৃহত্তম। দেখো এরকম কোশ্চেন থাকতে পারে, এই যে 5 দাগ যেটা দেখতেছি আমরা, খেয়াল করে একটু। তো এখানে বলতেছে উদ্দীপকের সরকার প্রধানের ভাবনার মধ্য দিয়ে যুক্তি বিভাগের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে। তোমার কি মনে হয় যে সরকার যে ভাবছে হীরা উত্তোলন করা যাবে না, এখানে আসলে অর্থনৈতিক সীমাবদ্ধতার কথা চিন্তা করে হীরা উত্তোলন বন্ধ রাখে এবং প্রযুক্তিগত উন্নতি চেষ্টা চালাচ্ছে, মানে করলে আসলে কি হবে, প্রয়োজন যন্ত্রপাতি কিন্তু নাই, তো যন্ত্র না হবে এবং সীমাবদ্ধতার কথা বলছে। আমরা এইটা থেকে বুঝতে পারছি আসলে যে যৌক্তিক বিভাগের এই গদাক আসলে যৌক্তিক বিভাগের আমাদের কিন্তু কিছু কি আছে, যৌক্তিক বিভাগের আমাদের কি আছে, সীমাবদ্ধতা, ঠিক আছে, এই যে সীমাবদ্ধতা আছে না আমাদের, এই সীমাবদ্ধতা মানে কোন কোন পদের আসলে যৌক্তিক বিভাগ হয় না, কোন কোন পদের ক্ষেত্রে যৌক্তিক বিভাগ হয় না, সেই কথাটা কিন্তু বলতেছে গদাক। গদাক কি উদ্দীপকের যৌক্তিক বিভাগে যে বিষয়টি প্রকাশ পায় তা অপরিহার্য। হ্যাঁ, যে বিষয়টা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে তোমার লজিক্যাল হতে হবে, লজিক্যাল ইস্যু, তোমাকে বাস্তবিক বা আকারগত যে বিভাগ প্রক্রিয়া আকারগতর কথা বলতেছে এইটা, ঠিক আছে, আর কিছুই না। এরকম কোশ্চেন আসতে পারে, দেখা গেল নিয়ম পড়ে মুখস্থ ঠোঁটস্থ করে ফেলছি, নিয়ম থেকে আসতেছে না, এরকম কোশ্চেন দিয়ে থাকতেছে, সুতরাং সেটার জন্য প্রস্তুত থাকা লাগবে। এরপরে এই কোশ্চেনে দেখবো আমরা 4 দাগ। 4 দাগ বলতেছে কি, আমরা মানুষকে ভাগ করব, শিক্ষিত মানুষ পাবো এবং হচ্ছে অশিক্ষিত মানুষ। দেখো এটা বলো তো কোন প্রক্রিয়া, আমাকে বলো কোন প্রক্রিয়া বা কোন নিয়ম, একটু বলো আমাকে। 5 দাগ কোন প্রক্রিয়া বা কোন নিয়ম। তারপর বলছে যৌক্তিক বিভাগ কাকে বলে, পদের কোন দিকটি যৌক্তিক বিভাগে কাজ করে এবং কেন। যৌক্তিক বিভাগে কোনটার কাজ করে, আমরা জানি যৌক্তিক বিভাগ মানে
ব্যাখ্যা অর্থ, ঠিক আছে। আর এখানে বলছে উদ্দীপকে কোন ধরনের বিভাগ প্রতিফলিত হয়েছে, উপরোক্ত বিভাগ এবং যুক্তি বিভাগের মধ্যে মিল। তাহলে খুব সহজেই ধরতে পারছো, ঘ দাগ দেখলেই বোঝা যাচ্ছে আসলে আমাদের টপিকটা কি। ঘ দাগ বলছে প্রদত্ত বিভাগ, প্রদত্ত বিভাগটাই হচ্ছে, প্রদত্ত বিভাগটা কি, প্রদত্ত বিভাগটা আমাদের কিন্তু দ্বিকোটিক, ঠিক আছে, দ্বিকোটিক বিভাগ। তো এটা যেহেতু দ্বিকোটিক বিভাগ এবং এখানে বলছে যুক্তি বিভাগ, দুটার মধ্যে মিল অমিল দেখাতে বলছে। এটা যেহেতু দ্বিকোটিক বিভাগ, কারণ আমরা যে মানুষকে এই জাতিকে শিক্ষিত এবং অশিক্ষিত মানুষে ভাগ করছি, মানে দুইটা উপজাতি পাইছি এবং দুইটা হচ্ছে একটার একটার বিরুদ্ধ পদ। তো বিরুদ্ধ পদ হওয়ার কারণে আমরা বুঝতে পারছি এটা কি, এটা হচ্ছে এই যে আমাদের দ্বিকোটিক বিভাগ, ঠিক আছে। তো দ্বিকোটিক বিভাগ ঘদাগ আমরা বুঝতেছি যে প্রদত্ত বিভাগ মানে প্রদত্ত দ্বিকোটিক বিভাগ এবং যৌক্তিক বিভাগের মধ্যে যে মিল আছে এবং যে অমিল আছে সেই বিষয়টা কিন্তু আমাদের তুলে ধরতে বলছে। আর একটা গদাগ বলছে আমাদের উদ্দীপকে কোন ধরনের বিভাগ প্রতিফলিত হয়েছে। তো উদ্দীপকে আমরা বুঝতেছি যেহেতু এটা দ্বিকোটিক বিভাগ, তো দ্বিকোটিক বিভাগ কিভাবে হয় আমরা তো একটু আগে আজকের ক্লাসে দেখলাম যে দ্বিকোটিক বিভাগ কিভাবে হয়, কেন হয়, তো কোনটা দ্বিকোটিক বিভাগ, কেন দ্বিকোটিক বিভাগ, সেটা কিন্তু আমরা খুব সহজেই ধরতে পারবো, ঠিক আছে। তো আশা করি 4 দাগ ক্লিয়ার। এবার যদি আমরা আসি 3 দাগে, সেম কোশ্চেন দেখো, সত্তা মানে সত্তা বলতে কোনো ব্যক্তি সত্তা বা কোনো একটা সত্তা, ঠিক আছে। তো সত্তাতে দেখতেছি চেতন অচেতন, মানে যার চেতনা আছে যার চেতনা নাই, সেটার মধ্যে একটা জীব, একটা হচ্ছে অজীব। মানুষ পাচ্ছি, তখন আবার মানুষকে পাচ্ছে অমানুষ, মানুষ থেকে পাচ্ছে ছাত্র এবং অছাত্র। তো এটা খুব সহজে বুঝতেছে আসলে এটা হচ্ছে দ্বিকোটিক বিভাগ। এখানে বলছে হচ্ছে উদ্দীপকের পাঠ্যপুস্তকের কোন দিকটি প্রতিফলিত হয়েছে, পাঠ্যপুস্তকে আসলে কোন দিকটি প্রতিফলিত হয়েছে, এখানে এখানে হচ্ছে আমরা দেখতেছি দ্বিকোটিক বিভাগটাই প্রতিফলিত হয়েছে। এবং যুক্তিবিদ্যার আলোকে যে দ্বিকোটিক বিভাগের সুবিধা অসুবিধা, বইতে দেখবা দ্বিকোটিক বিভাগের সুবিধা এবং দ্বিকোটিক বিভাগের অসুবিধা দেওয়া আছে এবং দ্বিকোটিক বিভাগের প্রয়োজনীয়তা বা গুরুত্বও দেওয়া আছে। সুতরাং ওই টপিকটা একটু খেয়াল করবা, ঠিক আছে। দ্বিকোটিক বিভাগ আসলে কেন দরকার তুমি সহজে বুঝতে পারবা। দ্বিকোটিক বিভাগে আসলে কোনো অনুভূতি নাই এবং যুক্তিবিদ্যার সকল নিয়ম মানে এখানে, যার কারণে দ্বিকোটিক বিভাগ আসলে সুবিধার ও অসুবিধার বিষয়গুলো চলে আসবে এখানে। তারপরে যদি আমরা 2 দাগটা একটু খেয়াল করি, 2 দাগ খেয়াল করলে আমরা কি বুঝতে পারতেছি, 2 দাগটা একটু বড় করি, দেখো 2 দাগটা কিন্তু, ঠিক আছে, হ্যাঁ 2 দাগটা যদি দেখি আমরা, 2 দাগে দেখতে পাচ্ছি কি, উদ্দীপকটা খেয়াল করি, নিয়ম লঙ্ঘন অনুপত্তি সম্পর্কিত প্রশ্ন কি, ফুটবল বিশ্বকাপ ফাইনালে ক খ দেশের মধ্যে খেলা চলছে, এমন সময় ক দেশের একজন খেলোয়াড় খ দেশের একজন খেলোয়াড়কে পায়ে পা লাগিয়ে ফেলে দেয়, বিষয়টি রেফারি দেখতে পায় এবং তাকে লাল কার্ড দেয়। পরবর্তীতে ফুটবল কর্তৃপক্ষ ওই খেলোয়াড়ের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনে এবং তাকে দীর্ঘমেয়াদী বহিষ্কার করে। এখানে বলতেছে যে যুক্তি বিভাগের একটি নিয়ম ব্যাখ্যা করো। এখানে কিন্তু তোমার বলে নাই যে উদ্দীপকে কোন নিয়মের কথা বলা হয়েছে, এখানে বলছে যে কোনো একটা নিয়ম। যদি এরকম কোশ্চেন হয় যে কোনো একটা নিয়ম, তা তুমি খুব সহজেই তোমার কাছে যে নিয়মটা তুমি ব্যাখ্যা করতে পারবা খুব অল্প সময়ের মধ্যে, সেই নিয়মটা তুমি এখানে আলোচনা করবা। এবং আমাদের এখানে খদাক উদ্দীপকে ক দেশের খেলোয়াড়ের আচরণ ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের মাধ্যমে যুক্তি বিভাগের কোন বিষয়টির পরিচয় পাওয়া যায়। যুক্তি বিভাগে আসলে কোন বিষয়টি কার্যকারিতা এবং যে আকারগত এবং বৈধতার বিষয়টা প্রকাশ পাচ্ছে কিন্তু, ঠিক আছে। দীর্ঘমেয়াদী যে বহিষ্কারের বিষয়টা, তার ফলাফলটা পাচ্ছি। উদ্দীপকের যুক্তি বিভাগের যে বিষয়টির পরিচয় পাওয়া যায় তার যে কোনো 2টি দিক বিশ্লেষণ করো। কি পাচ্ছে একটু আবার খেয়াল করি, ক দেশে একজন খেলোয়াড় খ দেশে একজন খেলোয়াড়কে পা দিয়ে ফেলে দেয়, বিষয়টি রেফারি দেখতে পায় এবং কার্যকারিতার বিষয়টা দেখা যাচ্ছে এবং লাল কার্ড দেয়। পরবর্তীতে ফুটবল কর্তৃপক্ষ ওই খেলোয়াড়ের বিরুদ্ধে, আচ্ছা যে নিয়ম লঙ্ঘন, এখানে আসতে কিন্তু নিয়ম লঙ্ঘন আর কিছুই না, এখানে আসতেছে কি সিদ্ধান্ত আমার যুক্তি বিভাগের কোন বিষয়টির নিয়ম লঙ্ঘন, ঠিক আছে। যে বিষয়ের পরিচয় পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের যুক্তি, এটা নিয়ম এবং নিয়ম লঙ্ঘনের যে বিষয়টা পাচ্ছে সে বিষয়টা কিন্তু এখানে চাচ্ছে, মানে নিয়ম এবং নিয়ম লঙ্ঘন, ঠিক আছে। নিয়ম থাকবে একটা সব কিছুর বিষয়, খেলাধুলার মধ্যে এখানে বিষয়টা নিয়ম থাকবে এবং নিয়ম লঙ্ঘন করলে কোনটা হয় সেটাও কিন্তু আছে। মানে আমাদের বুঝতে হবে অধ্যায়ে যেহেতু আমরা পড়ছি খুব সহজে ঠান্ডা মাথায় যখন আমরা সিকিউ মানে ব্যাখ্যাটা করব, এমসিকিউ যে আমরা ব্যাখ্যাটা করব, আমাদেরকে বুঝতে হবে উদ্দীপকটা আসলে কাকে চাচ্ছে। তুমি জাস্ট এখানে যা চাচ্ছে তাই লিখলেই কিন্তু মার্কস পেয়ে যাচ্ছ, বেশি লিখতে হচ্ছে না, যা চাইছে তাই, ঠিক আছে। এখন আমরা প্রথমটাতে চলে আসি। প্রথম আমাদের সেই ছকটা ছিল, একটু খেয়াল করবো ছকটা কিন্তু একটু বড় আছে, আমাদের 1 এবং 2 একটু দেখতে অসুবিধা হতে পারে। আচ্ছা আর একটু বড় করে দেই, হ্যাঁ এখন ঠিক আছে। দেখো এখন আমাদের এই ছকটাকে আমরা দেখবো, উদ্দীপকটা
এখানে বলছে এটা হচ্ছে 1 নম্বর ছক, এটা ঠিক আছে, এতটুকু হচ্ছে 1 নম্বর, এতটুকু, এরপরে এটা হচ্ছে 2 নম্বর ছক। তো 1 নম্বর ছকে বলছে বাংলাদেশকে তুমি ভাগ করতেছো, ঠিক আছে। তো এখানে একটা সিলেট বিভাগ পাচ্ছ, একটা হচ্ছে খুলনা বিভাগ, আর একটা হচ্ছে বরিশাল বিভাগ। তো আমরা জানি নরমালি হচ্ছে বিভাগ হচ্ছে কয়টা, 8টি। তো এখানে আরো 5টা বিভাগ নাই, মিসিং আছে না। তাহলে এখানে এই 5টা বিভাগ না থাকার কারণে আমরা খুব সহজে এখানে বুঝতেছি এখানে আসলে কি হতে পারে। এখানে অতি ব্যাপকের বিষয়টা নাকি অব্যাপকের বিষয়টা, নাকি এটা হচ্ছে পরস্পরাঙ্গের বিষয়টা, নাকি এটা সংকরের বিষয় চাচ্ছে, খুব সহজে কিন্তু আমরা ধরতে পারবো। দেন যদি বলি, আমি বলে দিই, তোমরা দেখতে পাচ্ছ না যেহেতু ছোট লেখা অনেক, কলম, ঠিক আছে, আমরা কলমের বিষয়টা দেখাচ্ছি। এখানে কলম জাতি, উপজাতি পাচ্ছি কি লাল রং, নীল রং, হলুদ লেখা, যা সহজে মোছা যায় না। এখানে বলছে নিব, ক্যাপ, কালি, বডি, ঠিক আছে। এই দেখো এই যে অংশটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের অঙ্গ, ঠিক আছে, মানে ওই এটাকে অঙ্গ দিক থেকে ভাগ করছে, অঙ্গগত দিক, ঠিক আছে, আমি একটু লিখে দেই অঙ্গগত। আর এই যেটা পাচ্ছি আমাদের এখানে গুণের কথা বলছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গুণগত। এই দুইটা জিনিস দেখো, আমরা জাস্ট কলমকে ভাগ করতেছি কি দিয়ে, মানে জাস্ট তার অংশ দিয়ে, বিভিন্ন অংশ দিয়ে, মানে হচ্ছে অঙ্গগত, ঠিক আছে। আর যেটা ভাগ করছে সেটা হচ্ছে কি আমাদের বিভিন্ন গুণের দিক দিয়ে, মানে তার গুণ বলতেছে যে সুন্দর লেখা যায়, নীল রং, মানে একটা কলমের একটা গুণ হচ্ছে সে হচ্ছে নীল কালার বা নীল রং দিচ্ছে, ঠিক আছে, তাহলে এটা তার একটা গুণ। তো এইখানে দেখতেছি আমরা সেই বিষয়টা ফুটে উঠতেছে। তাহলে বুঝলাম এটা হচ্ছে আমাদের গুণের দিক নিয়ে কথা বললে গুণগত, অঙ্গগত বা তার অংশে অংশে ভাগ করলে সেটা হচ্ছে অঙ্গগত, ঠিক আছে। তাহলে একটা আমরা 2 নম্বর ছকটা খেয়াল করলাম, অঙ্গগত আর গুণগত দিকটা আসতেছে। আর এখানে আমরা খেয়াল করতেছি আমাদের হচ্ছে এখানে অব্যাপকের বিষয়টা কিন্তু চলে আসতেছে, অব্যাপক, কারণ আমার জাতিতে যা বলছে উপজাতিতে কিন্তু তার চেয়ে অনেক সংখ্যায় কম পাচ্ছি। আমার 8টা বিভাগ থেকে 5টা বিভাগকে মাইনাস করে 3টা বিভাগের কথা এখানে বলা হয়েছে, যার কারণে এখানে আমার অব্যাপকের বিষয়টা চলে আসছে। এখন খেয়াল করো, যুক্তি বিভাগকে আমরা জানি, কিন্তু দ্বিকটিক বিভাগটাও কেন করা হয় জানি। আসলে কেন করা হয়, কারণ এখানে সব নিয়ম মানে কোনো নিয়মের ত্রুটি হয় না। আর হচ্ছে বলতেছে উদ্দীপককে 1 নম্বর ছকে কোন ধরনের অনুপপত্তি নির্দেশ করে তা ব্যাখ্যা করো, এবং এই যুক্তি বিভাগের আলোকে সেটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। তো আমরা খুব সহজে আমাদের ইটু অ্যান্সার করে দিয়েছি, আসলে এটা হচ্ছে অব্যাপক। তো এখানে দেখতেছি আমাদের যা জাতিতে আছে উপজাতিতে তার চেয়ে সংখ্যা অনেক কম। আমরা বলছি যে জাতিতে যা চাইবে উপজাতিতে তার চেয়ে কম থাকলে সেটা সবসময় অব্যাপক হবে, আর জাতিতে যা বলা হয়েছে উপজাতিতে তার চেয়ে বেশি থাকলে, এক্সট্রা থাকলে সেটা হচ্ছে অতি ব্যাপক। তো এখানে যেহেতু আমাদের অংশটা কম আসছে যার কারণে এটা হবে আমাদের অব্যাপক। এবং এখানে আরেকটা কোশ্চেন আমাদের ঘদাক, উদ্দীপকের 2 নম্বর ছকে প্রথম ও দ্বিতীয় অংশের তুলনামূলক পার্থক্য বের করতে হবে। আমাদের প্রথমে বলতে হবে যে আমাদের 2 নম্বর ছকটা হচ্ছে একটা কি, আমাদের প্রথম যে আমাদের কি বলছে, আমাদের প্রথম নিয়ম, যুক্তিবিদ্যার যে প্রথম নিয়ম, জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে, কোনো ব্যক্তি বস্তুকে করা যাবে না। তো এখানে সেটাই করা হয়েছে, এবং ওইটা করার ফলে আমরা 2 ধরনের মানে অনুপপত্তি পাই, একটা হচ্ছে অঙ্গগত আর একটা হচ্ছে গুণগত। তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে অঙ্গগত বিষয়টা একটু ভালোভাবে আলোচনা করব। আমাদের কিন্তু বলা আছে অনুপপত্তির ওখানে জাস্ট লেখা 3-4 লাইন লেখা, ওইটা লিখে দেবে কেন অঙ্গগত, আর এটা হচ্ছে গুণগত, কেন গুণগত, এতটুকুই। তাহলে এখন যদি আমি বলি, এই অধ্যায় পড়ে বা এখন এতক্ষণ এমসিকিউ সিকিউ আলোচনা করার পরে তোমাদের কি মনে হলো, যে এখানে যদি এই অধ্যায়ের কথা বলি গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি? টপিক হচ্ছে এখান থেকে তুমি মাস্ট বি কিন্তু 2টা সিকিউ পাবে, ঠিক আছে, 2টা সিকিউ তুমি অবশ্যই পাচ্ছ। এবং কি আমি বললাম যে এমসিকিউ থাকবে কয়টা, এমসিকিউ অলওয়েজ থাকবে হচ্ছে কমপক্ষে 5 থেকে 6টা, ঠিক আছে, এই যে বিষয়টা। এরপরে যদি বলি আমাদের সিকিউ এর জন্য কোন কোন অনুপপত্তি বেশি আসে, সেটা হচ্ছে আমাদের এই যে উলম্ফন, বা এটাকে আবার বলা হয় উৎক্রান্তি, ঠিক আছে, এই জিনিসটা। দেন হচ্ছে যদি বলি একটা গেল, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে যদি বলি অব্যাপক, অতি ব্যাপক। আমরা তো 10টা অনুপপত্তি ভালোভাবে পড়ছি এমসিকিউ সিকিউর জন্য, বাট বেশি জরুরি যেগুলো সেগুলো আমি বলে দেই। আর একটা হচ্ছে আমাদের সংকর বিভাগ অনুপপত্তি, ঠিক আছে, এই সংকর বিভাগ এইটা মনে রাখবে, এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যদি বলি 4 নাম্বার পরস্পরাঙ্গী, এই যে এই 4টা জিনিস একটু মনে রাখবা এই অধ্যায়ের জন্য, ঠিক আছে। এই অধ্যায়ে 4টা জিনিস একটু ভালোভাবে দেখে রাখো, এই অধ্যায় থেকে তোমার কোনো কোশ্চেন মিস হবে না, 2টা কোশ্চেন তুমি ইজিলি পাবা, এবং এমসিকিউ। আর যদি এর সাথে আমি ফার্স্ট অধ্যায়ের একটু আবার বলে ফেলি, ফার্স্ট অধ্যায় যেটা পড়াইছিলাম ওখানে কিন্তু আমরা কি বলছিলাম, ওখানে আমরা হচ্ছে যে 5টি নিয়ম ছিল এবং 10টি অনুপপত্তি,
ওই পাঁচটা নিয়মের পাঁচটাই তো ভালোভাবে দেখতে হবে, অনুপবর্তী যেগুলো অতিব্যাপক অব্যপকের গুলো ছিল ওগুলাই বেশি গুরুত্বপূর্ণ, ওগুলাই বারবার চলে আসে, ঠিক আছে। তো তোমরা হচ্ছে এই যে ফার্স্ট দুইটা অধ্যায় যে নিয়মের অধ্যায় ছিল আমরা তো শেষ করে ফেললাম। এবং আরেকটা জিনিসের কথা বলা হয়নি এখানে, যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিভিআই, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের, তো সেটার কথাই বলে নাই, দ্বিকোটিক। দেখছো তো অধিকাংশই দ্বিকোটিক। আজকে যে টপিকটা আমরা আলোচনাই করলাম ক্লাসটাতে সেটা হচ্ছে দ্বিকোটিক। তো জাস্ট এতটুকুই পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে কাভার, ঠিক আছে, অধ্যায়টা পুরোটাই কাভার হয়ে যাচ্ছে। তো এখন যদি বলি সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি, আমাদের এই যে দুইটা অধ্যায় আমরা ক্লাস নিয়েছি সেকেন্ড পেপারে, দুইটা অধ্যায় শেষ আমাদের। একটা হচ্ছে ফার্স্ট অধ্যায় যৌক্তিক সংজ্ঞা, যেটাতে 5টা নিয়ম ছিল এবং 5টি নিয়ম ভঙ্গ করলে যে অনুপবর্তী হয় সেটা ছিল 10টা। তো এই 5টা নিয়ম এবং 10টা অনুপবর্তী ভালোভাবে খেয়াল করবা, ক্লাসগুলো একটু আবার দেখে নিবা যদি চাও, যদি সমস্যা হয়। দেন হচ্ছে তোমার সেকেন্ড অধ্যায় কি দেখছি আমরা, সেকেন্ড অধ্যায় হচ্ছে তুমি 6টি নিয়ম আছে এবং 6টি নিয়মের 10টা অনুপবর্তী, এগুলো একটু ভালো করে খেয়াল করবা, তাহলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে এই দুইটা অধ্যায় মিলে কমপক্ষে তুমি 5টা সৃজনশীল পাবা, 5টা, ঠিক আছে, 5 থেকে 6টা পেতে পারো। তো খুবই একটা বড় ম্যাসিভ এখানে কিন্তু তোমার অপরচুনিটি আছে, মানে ভালো করে লেখার নিয়মগুলা, তো একটু জাস্ট দেখে নিবা, ঠিক আছে। আর এই নিয়ে আর কোনো সমস্যা থাকবে বলে আশা করতেছি না, যদিও থাকে তাহলে একটু বলবা যে এখানে সমস্যা। আমরা নেক্সট ক্লাস থেকে তোমাদের এই সেকেন্ড পেপার তৃতীয় অধ্যায় শুরু করতে পারি, তবে আমি সেকেন্ড পেপারও শুরু করব এরপরে, এবং আমাদের প্রথম পত্রের যে 6 অধ্যায় 7 অধ্যায় বাকি আছে এবং 1 অধ্যায়, এই 6 এবং 7 শুরু করব, ঠিক আছে, 6-7, যেহেতু আমাদের কোর্স তো প্রায় শেষের দিকে বলতে এখনো অনেক ক্লাস বাকি, তো এই জাস্ট এখনো 5টা অধ্যায় বাকি, ধরি 5টা অধ্যায় বাকি, তো এগুলো আমরা খুব সহজে শেষ করে দেবো। এবং আরেকটা কথা, অনেকে যেহেতু নতুন ভর্তি হয়েছো, তো তোমরা কি করবা, তোমরা আমার সাবজেক্টের কথা আমি বলে ফেলি, সেটা হচ্ছে ফার্স্ট পেপারে যে অধ্যায়গুলো নিয়ে ফেলছে সেগুলো শেষ করে ফেলবা, এক এক করে ক্লাসগুলো করে, সমস্যা থাকলে তো অবশ্যই জানাবে। আর সেকেন্ড পেপারে যে অধ্যায় দুটো শেষ করলাম এই দুটো একটু আগে করে ফেলো, ঠিক আছে, তাহলে সমস্যা থাকলে আমি কিন্তু তোমাদের খুব সহজেই বলে দিতে পারবো। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করে দিই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালোভাবে পড়াশোনাটা করো, ঠিক আছে, যেহেতু করতেই হচ্ছে, খারাপ করে লাভ নাই তো।